আচ্ছা, আমি শুনেছি আপনি নাকি আপনার কলেজ লাইফ থেকেই স্বপ্ন দেখতেন আপনি ব্র্যান্ড মার্কেটিয়ার হবেন, এবং আমি অনেক অনেকের কাছ থেকে অনেক কিছু শুনি, আপনি অনেক কিছু করেছেন। আপনি একটু বলেন না? ধন্যবাদ কোয়েশ্চেনটার জন্য। ইনোভেশনটা আমি সবসময় পছন্দ করতাম। মানে কোনো কিছু একটা ইউনিক বা ইনোভেশনের জায়গাটা থেকে যদি বলেন, সেই জায়গাটা সবসময় আমি চেষ্টা করতাম। এখন ধরেন ব্র্যান্ড মার্কেটিং যখনকার কথা বলতেছেন, আমি যদি বলি ব্যাক ইন 2007, আমার তো তখন মাথায় ছিল না, বা তখন এতটা পপুলারও না যে ব্র্যান্ড মার্কেটিং একটা জব খুব পপুলার। সবাই জানো যে ব্র্যান্ড ম্যানেজার একটা পদ আছে, বা এখানে চাইলে ক্যারিয়ার পার্সু করা যায়। তো ইন্টারনেট অ্যাক্সেসটাও এত বেশি ছিল না যে এইটা আপনি ছিল না। তো ওই সময়ে আমার যেটা করতে চাইতাম যে সবসময় কেন পড়াশোনায় থাকবো, একটু দেখি না ডিফারেন্ট কিছু ট্রাই করি, একটু বাবার থেকে টাকা না নিয়ে নিজে একটু কিছু টাকা পয়সা দিয়ে করা যায় কি না। তো বাবার বলতাম যে একটা মোবাইল কিনে দাও, না তোর মোবাইল কেনার এখনো সময় হয় নাই। হ্যাঁ, তো কি করা যায়, তা আমি চিন্তা করলাম, দেখি যে একটা মগবাজার আগোরা, প্রবাবলি আগোরা সেকেন্ড ব্রাঞ্চ, তখন আর কি একটা বিজ্ঞাপন দেখছিলাম, এরকম সার্কুলার ছিল যে এরকম ব্র্যান্ড প্রমোটার লাগবে। ব্র্যান্ড প্রমোটার কী জিনিসটা বুঝি নাই, তোরা আবার নিচে যে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে যে আপনাকে কাস্টমার অ্যাটেন্ড করতে হবে। তো মোটামুটি বুঝলাম। সুপার শপ জিনিসটা তখন অনেক নতুন। আমি নিজেও একবার সুপার শপে ওনাদের ধানমন্ডি, যেটা রাইফেল স্কোয়ারের নিচে যেটা ছিল ফার্স্টে, ওখানে একবার ভিজিট করেছিলাম। তখন মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছিলো যে মোটামুটি একটা সুরেট বুড়ের লোকজন, এখন তো ব্যান্ড প্রমোটার এখন সুরেট বুড়ে থাকে না, একটা নেম প্লেট সহকারে দাঁড়াইতো আর কি। তো তখন আমি যখন করি, তখন এইখানে পার্সু করি, তখন আমি ওই জবে ঢুকি আর কি। তো একটা ব্যান্ড প্রমোটার ছিল ওখানে, মোটামুটি স্টক মেনটেন করা, ইনভেন্টরি মেনটেন করা, তারপর হচ্ছে যে ইভেন টু সাম এক্সটেন্ট ফ্লোর ওয়াইপিং করাও লাগতো আসলে। আচ্ছা। হ্যাঁ, এবং যেহেতু সুপার শপটা তখন অনেক নতুন ছিল মানুষের কাছে ইয়াটা, তো অনেকেই যে কনফিউজ হয়ে যেত আসলে নেলফের থেকে নিজের থেকে প্রোডাক্টটা নিব, নিয়ে তারপর কার্টে নিব, তো দেখা যাচ্ছে যে আমাকে কার্ডটা নিয়ে এসে ম্যাডাম নেন, ইয়ে করেন, হেল্প করেন। তো এটা ইন্টারেস্টিং একটা বিষয় ছিল ওই সময়। তো তো এই 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 তখন থেকে আমি একটু ইউনিক একটা কাজের ইয়ে ছিল, যদিও খুব বেশি দিন ওইটাতে ছিলাম না, 3 থেকে 4 মাস করছি। পরে তো জানি নর্ডেমে তো আসলে অনেক পড়াশোনার একটা প্রেশার থাকে। তো ওইখান থেকেই না একবার যেহেতু একটা জবে ঢুকছি, তখন থেকে একটা মনে হলো যে তাহলে আরও অনেক কিছু ট্রাই করা যায়, এবং কাস্টমারের সাথে ডিরেক্টলি ইন্টারাকশন একটা জায়গা প্রথম ওই সময়টাতেই আমার হয়েছিল আর কি, রহিম আফরোজের থ্রুতে আর কি। এরপরে তো আপনি বাকি জার্নিটা তো আপনারা হয়তো বা আরও জানেন আর কি। হ্যাঁ জি, আমি শুনেছি আপনি এছাড়াও ডিফারেন্ট অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলেন, কোচিং করিয়েছেন, আপনি গ্রামীণ ফোনে কিছুদিন কাজ করেছেন, আমি শুনেছি আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে। সো হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স উইথ গ্রামীণ ফোন? ওখানে আপনার অ্যাক্টিভিটিটা কী ছিল? খুবই মানে মিক্সড আপ এক্সপিরিয়েন্স আর কি যদি বলি আর কি। আমি করতাম কি, যখন আমি ভার্সিটিতে জয়েন করি, তখন আমাদের মানে প্রথম দিকে হয় না যে সিজিপিএ কি জিনিসটা বুঝি না, থাকুক না, একটু একটু বাইরে বাইরে একটু ঘুরি প্রচুর। হ্যাঁ, পরে দেখা যাবে। এই প্রেশারটা কিন্তু আসলে ওই হানিমুন পিরিয়ডটা থাকে আর কি, কোন দিকে আস্তে আস্তে কমে। তো আমার যেটা ইয়ে হইলো যে যখন থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার, আমাদের আসলে 2টা করে সেমিস্টার পার ইয়ারে, তখন এক ভাই বললো যে তুমি যেরকম ডায়নামিক কাজগুলো করো, আমি পাশাপাশি তখন আমি ইউসিতে ইংলিশে কোচিং করাই তখন। তো বলছে যে তুমি যদি সময় হয় ইউসি কোচিং কত টাকা ইবা কামাও, এক একটা ক্লাস নাও, ইয়ে করো। হ্যাঁ, তো তুমি এক কাজ করো, আমি তোমার সিভিটা দিই, গ্রামীণ ফোনে কাস্টমার কেয়ার নিব আর কি। তখন কিন্তু গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারটা থার্ড পার্টির মাধ্যমে দেখতো না, ডিরেক্ট দেখতো, মানে নিজেদের ওনারশিপে ছিল। তখন আমি গ্রামীণ ফোনে জয়েন করি 2012 সালের দিকে আর কি, কাস্টমার কেয়ারে। এবং এটা একটা 4টা থেকে 6টা অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে তারপর ঢুকতে হয়। এখানে টিম ওয়ার্ক থাকে, ভয়েস টেস্ট থাকে, কম্পিউটার টেস্ট থাকে, যেটা কিনা এখন কিন্তু এত অ্যাসেসমেন্ট দিয়ে কোনো কাস্টমার কেয়ারে নেয় না। যে ঠিক আছে আপনি কথা বলতে পারেন, ঠিক আছে আপনার ইংরেজি একটু বেশি ভালো আছে, ইংরেজি বাংলা মিলে কথা বলেন, ঠিক আছে আপনি কথা বলে আপনার বসে দেয় আর কি। তো ওই সময় একটা সফিস্টিকেটেড জব ছিল। তো আমার কাস্টমার কেয়ারে দেখা যাচ্ছে যে আমাদের 6 ঘন্টা শিফট থাকতো আর কি। আমরা যেহেতু সকালবেলা ক্লাস করতাম বা কোচিংয়ে পড়াইতাম, তো আমি করতাম কি 6টা থেকে 12টা শিফটটা নিতাম আর কি। আচ্ছা। তো আর মেয়েদের শিফটটা 5 থেকে 11টার ভিতরে শেষ হয়ে যেত। তো
যত লেট নাইট এগুলো কিন্তু ছেলেরাই অ্যাভেল করতো। কাস্টমারের সাথে তখন খুব নম্র সুরে খুব মানে ভালোভাবে কথা বলতে হতো। ধরেন আমি আপনার সাথে এখন যেভাবে কথা বলছি, এটাও অনেক ভালো টোন, বাইরে হয়তো বা ইয়ে করে আর কি, কিন্তু কাস্টমার কেয়ারের টোনটা হয় একেবারে গলায় হাত নামিয়ে এরকম। এবং এক কাস্টমার আমাকে একবার বলছিল, ভাই আপনাদের সবার কণ্ঠে এত সুন্দর কীভাবে হয়? মানে আপনার কি আসলে এমন? আপনার দেখতে কেমন? আপনাদের কণ্ঠ শুনে মনে হয় আপনাদের চেহারা মানে খুব সুন্দর হবে। ঠিক আছে? আসলে কিন্তু জিনিসটা এমন না। হ্যাঁ? তো ধরেন এই যে কাস্টমারটা হ্যান্ডেল করতেছেন, এটা একটা ট্রেনিং আমাদের হইতো আগে, 1 থেকে 1.5 মাসের ট্রেনিং হইতো। সেই ট্রেনিংও কিন্তু আবার বাদ দেওয়া যেত অনেকে, বা যে সবাইকে রিক্রুট করে ফেলবে তাও না, ট্রেনিংও বাদ যেত যে স্কোর ভালো আসছে না। তো আমাদের ওইখানে কাস্টমারের সাথে কথা বলতে বলতে বিভিন্ন সার্ভিস দিচ্ছেন, আমার টাকা কাটা যাচ্ছে মেসেজে, আমার উমুক ফোনে রেট বেশি কাটছে, হ্যাঁ, তারপর আমাকে কল দিল কিন্তু আমার টাকা কাটা গেল, এরকম রিকোয়েস্ট কল, এগুলো তো বুঝতো না, ঠিক আছে? তো আমাদের কিছু এফএকিউস ছিল, কিছু ডুজ অ্যান্ড ডোন্টস ছিল, ওগুলো দেখে দেখে দেন আমরা ওগুলো সার্ভিস দিতাম। তো এই কাস্টমারদের যে এই যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ করে, কাস্টমার কিন্তু আসলে কিন্তু সে কিন্তু টাকা দিয়ে কল দেয়, একটা টাকা যায়। সবাই তো আসলে এমন না যে 4-5 হাজার মিনিট কেনা আছে বা হচ্ছে 10-12 হাজার তখন টাকা হয়তো বা আছে, মিনিট কেনার সার্ভিসটা ছিল না, রাইট? তো দেখা যাচ্ছে যে এইখান থেকে ওনার রিচার্জের পয়েন্ট হচ্ছে প্রায় 1 কিলো দূরে যেয়ে তারপর রিচার্জ করছে, কার্ডটা আনছে, কার্ডটা রিচার্জ করছে, রিচার্জ করে দেখে রিচার্জ হয় না, ওনার কার্ডটা অন্য কেউ একবার রিচার্জ করে ফেলছে আর কি। হ্যাঁ, অনেক ধরনের নানান প্রবলেম। তো এই প্রবলেমের কারণে দেখা যাচ্ছে কি যত ঝাড়িটা আছে সব কিন্তু উনি মানে ফোনের মধ্যে যে বলতো, সবার আগে দেখা যাচ্ছে 2-3টা গালি দিয়ে বসে। আমাদের নিয়ম ছিল না যে, আমি যখন শুরু করছি তখন পর্যন্ত ছিল যে আপনি কল কাটবেন না। তো একটা পরে নিয়ম আসছিল যে আপনি কল কাটতে পারবেন, একটা একটা সুন্দর একটা নোটে ইয়ে করতে হবে যে ঠিক আছে স্যার, আপনার কলটি কাস্টমার কেয়ার মানে সার্ভিস সংখ্যা তো না হওয়ার কারণে শেষ করছি, ধন্যবাদ, ভালো থাকুন, ওকে। এইটা দিয়ে শেষ করতাম। কিন্তু দেখা যাচ্ছে কি আমি দেখতেছি আসলে ওনার প্রবলেমটা আসলে সলভ হচ্ছে না, আমি কেটে দিলাম। তখন গালি খাওয়ার পরেও দেখা যাচ্ছে আমরা সলভটা করে দিতাম। এইটা একটা নিজের একটা স্যাটিসফ্যাকশন যে একটা কাস্টমারকে একটা হ্যাপি ফিলিং দিয়ে দিছি। আর উনি আমাকে তো গালি দিচ্ছে না, উনি দিচ্ছে কোম্পানিকে গালি দিচ্ছে, হ্যাঁ, বা সার্ভিসকে গালি দিচ্ছে। হ্যাঁ, আমি যদি কনভার্ট করতে পারি, এটা আমার জন্য একটা গুডউইল, কোম্পানির জন্য একটা গুডউইল। তো ইট ওয়াজ এ হিউজ লার্নিং। আমি মনে হয় প্রবাবলি আই মাইট বি রং 30,000 কল আমি ধরছি। অ্যান্ড হচ্ছে যে আপনি যখন বিপি ছিলেন, সো এই যে 2007-এ আপনি তখন অলরেডি হাই স্কুলে, সো ওখান থেকে যে মোটিভটা পেলেন, আপনি ইউনিভার্সিটিতে গেলেন। সো ইউনিভার্সিটিতে আপনি মনে হয় তখন 3rd ইয়ার, ইফ আই এম নট রং, যখন গ্রামীণ ফোনে কল সেন্টারে। সো তখন কি আপনার এই যে আপনি তখন থেকে যে অ্যাক্টিভিটিটাতে ইনভলভ হলেন, হয়ে আপনার কাছে মনে হলো আপনার ইউ শুড ডু মার্কেটিং, এবং আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলেন, তখন কি আপনি মার্কেটিং সাবজেক্টটাই পেয়ে গেছিলেন নাকি এখানে আপনি চুজ করলেন? তো ওই ছাত্র থাকা অবস্থাতেই আমরা দেখতাম যে ভাইয়ারা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়ে, যারা আমাদেরকে পড়ায়। তো বলতে আমি ফিন্যান্সে পড়ি, আমি বলতাম আমি অ্যাকাউন্টিংয়ে পড়ি, বলতাম আমি মার্কেটিংয়ে পড়ি। তো যার যার যেইটা ওনার ভালো, উনি তো বলবে না যে আমারটা খারাপ। তো পিচিং কোয়ালিটি দেখতাম, হ্যাঁ, যে কে কীভাবে পিচ করতেছে। তো আমার একজন বড় ভাই ছিল ওই সময়কার, যেনাকে আমি ভার্সিটি টিকার পরে পাইছি মার্কেটিং ডিপার্টমেন্টে, ওসমান গনি ভাই। হ্যাঁ, তো উনি বলছে যে দেখ, মার্কেটিংয়ে কাজের পরিধি অনেক, মানে আমাকে বলে নাই, পুরা সবাই যারা স্টুডেন্ট ছিল তখন সবাইকে বলতেছিল যে এই দেখ, আমি একটা কেস কম্পিটিশন করছি, আমি এখন তো এই যে এত টাকা পাইছি কেসের থেকে, এটা অ্যাওয়ার্ড মানি পাইছি। হ্যাঁ, তারপর হচ্ছে যে এইখানে ধর আমাদের মার্কেটিং উইক হয়, হ্যাঁ, একটা সপ্তাহ পুরো মার্কেটিংয়ের ডিপার্টমেন্টের উইক চলে। অ্যাকাউন্টিংয়ে কী হয়, অ্যাকাউন্টিং কিন্তু কিছুই করে না ওরা, ফিন্যান্সে করে অল্প কিছু কিছু, কিন্তু করে না। আমি আসলে অন্য মানে ডিপার্টমেন্টকে কোনো ছোটো করে কিছু বলতেছি না, মানে উনি দেখাইছিল। তো যখন এটা দেখাইলো তখন আমার মনে হয়েছে যে ঠিক আছে, আমাদের কিন্তু ওই যে সি ইউনিটে ঢাকা ভার্সিটির একটা র্যাঙ্ক থাকে, যে তো আমাদের সময় ছিল ফিন্যান্স 1 নম্বর, তো দেখা গেছে সবাই ফিন্যান্স দিতে দিতে 180 সিট ইয়া। তো দেখা গেছে সেকেন্ডে এখন কে কোনটা নিবে। আমার কাছে যখন আসলো যে দেখেন এখনও অ্যাকাউন্টিংয়ের প্রায় 7-8টা সিট খালি আছে, আর হচ্ছে মার্কেটিংয়ের তো আছে অনেক, ঠিক আছে, আপনি কোনটা নেবেন, 2টার একটা।
আমি বললাম যে আরও কতগুলো বলবেন না? কয় না, আপনি যেহেতু যে ইয়াতে আছেন 2-3 এর মধ্যে থাকেন, আর কেউ তো আপনার পজিশনে দেখে কিন্তু কেউ পরের সাবজেক্টে নেয় না। তো আমি চিন্তা করলাম অ্যাকাউন্টিং, আমার সেই আবার মনে পড়লো যে ওই যে ওসমান গনি ভাই ছিল, তারপর আরও অনেক ভাইরা ছিল যারা দেখলাম যে মার্কেটিংয়ে তো অনেক স্কোপ চাকরি করার, হ্যাঁ, ক্যারিয়ারটা একটু ডাইনামিক হয়, হ্যাঁ। চিন্তা করলাম যা করে আল্লাহ, মার্কেটিংয়ে ইয়ে করে, মার্কেটিং শিওর, হ্যাঁ। অ্যাকাউন্টিংয়ে কিন্তু গেলে ব্যাংক ট্যাঙ্কে ঢুকতে পারবেন, খুব ভালো ইয়েটি হবে, হ্যাঁ, দৌড়াদৌড়ি কাজ কম, ব্যাংকেটিংয়ে কিন্তু ডিন অফিসের, আমি জানি না তখন তাকে ইন্টারভিউ নিচ্ছে, তখন সচরাচর এগুলো টিচারই থাকে, থাকে। তো ঠিক আছে, ওকে, মার্কেটিং যান। তো এই তো মার্কেটিংয়ে তখন শুরু আর কি। আমি দর্শকের উদ্দেশ্যে বলি, আমরা কথা বলতেছি শাহজাদা ইয়াসির আরাফাত শুভ। উনি কাজ করেছেন, ওনার ক্যারিয়ার স্টার্ট করেন প্রাণ আরএফএল থেকে, দেন উনি মুভ করেন অলিম্পিকে, দেন উনি মুভ করেন আব্দুল মোনেমে, দেন উনি মুভ করেন পার্টেক্সে, দেন উনি মুভ করেন স্টার সিরামিক্সে, দেন আকিস সিরামিক্স, অ্যান্ড রাইট নাও হি ইজ ওয়ার্কিং অ্যাট এমজিআই। সো উনি ফ্রেশ সিরামিক্সটা দেখতেছেন। এই যে আপনার এই যে ক্যারিয়ার পাথটা, আপনি আপনার এই অল্প দিনের ক্যারিয়ারে অনেকগুলো কোম্পানি থেকে এক্সপিরিয়েন্স নিতে পেরেছেন। সো এখানে মিক্স অফ বোথ। আমরা পরে একটু আপনার কাছে জানতে চাবো যে এফএমসিজি অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস মোস্টলি ক্যাটাগরিগুলো নিয়ে আপনি কাজ করেছেন। সো আপনাকে কি এই নেটওয়ার্কটা হেল্প করেছে? হ্যাঁ, অবভিয়াসলি এই নেটওয়ার্কটা হেল্প করেছে, কারণ এই লোকগুলোই কোনো না কোনো জায়গায়, আমি আমার গ্রামীণ ফোনের কলিগদেরকে আমি আসলে অনেক জায়গায় পেয়ে গেছি, মানে সাইড বাই সাইড। যেমন অনেকেই দেখা গেছে টেলকোতেই পার্সু করেছে, তো আমার দেখা গেছে যে কোন একটা ওয়েবসাইট ডেভেলপ করবো, আমার একটা কাজ ছিল এরকম পার্টেক্সে থাকতে, যে এরকম। তো আমাদের এক বড় ভাই আর কি, অলরেডি গ্রামীণ ফোনের এক বড় ভাই, উনি ওয়েবসাইট ডেভেলপমেন্টে খুব ভালো কাজ করতেন আর কি, হ্যাঁ। তো তখন ওনাকেই আমি এরকম পার্সু করেছি। তারপর এরকম আরও কয়েকজন মেনশনেবল ছিল, যারা কিনা দেখা গেছে টেলকো ইন্ডাস্ট্রিতে ছিল, তাদেরকে আমি আমার অন্যান্য কাজে তখন আমরা মানে হেল্প হিসেবে পেয়েছি।